নমস্কার এবং ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ভারতের ইতিহাসের ওপর মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আমি একটা সিরিজ কন্টিনিউ করছি। এর আগে 7টা ক্লাস আমি করিয়েছি, যেটা প্রত্যেকটাই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ছিল। আজকের 8 নম্বর ক্লাসটাতে একটু চেঞ্জ করছি। আজকে মিক্সড কোশ্চেন থাকবে ভারতের ইতিহাসের ওপর, এবং এই প্রত্যেকটা কোশ্চেন নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আমাদের পিএসসির যে পরীক্ষাগুলো হয়েছে প্রিভিয়াস ইয়ার, সেই সমস্ত পরীক্ষা থেকে। তো তোমাদের জন্য ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, এবং আমি খুব বেসিক কোশ্চেন এখানে নিইনি, একটু মিডিয়াম টাইপের, একটু হার্ড লেভেলের কোশ্চেনগুলোই বেশি আলোচনা করছি, যাতে তোমরা এই ধরনের কোশ্চেনগুলোর সঙ্গে প্র্যাকটিস থাকতে পারো। কারণ বেসিক কোশ্চেনের ওপর অলরেডি আমার চ্যানেলে অনেক ক্লাস করা রয়েছে। এছাড়াও সেটা এখন কোশ্চেনের প্যাটার্ন যেভাবে দিনে দিনে চেঞ্জ হচ্ছে, তো এইরকম টাইপের কোশ্চেনগুলো বেশি আসে। তো সেই রকম একটা সিরিজ যাতে তোমাদের খুব হেল্প হয়, সেই জন্য আমি এই সিরিজটা কন্টিনিউ করছি। এর আগের যে 7টা ক্লাস, সেটা এই চ্যানেলের প্লেলিস্টে রয়েছে। তোমরা নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, উপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। তো সেখানে গিয়ে এই প্লেলিস্টটা দেখতে পারো, এবং তোমাদের হেল্প হবে আমি গ্যারান্টি দিচ্ছি। কারণ এই কোয়েশ্চেনগুলো আমি অনেক রিসার্চ করে পিক করেছি, যাতে তোমাদের সুবিধা হয়। এর সাথে সাথে আমি অন্যান্য ক্লাস যেগুলো বানিয়ে রেখেছি অলরেডি, বা তোমরা যে রিসেন্ট ক্লাসগুলো হচ্ছে সেই প্রত্যেকটা প্লেলিস্ট পেয়ে যাবে। অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখো। আর্ট অ্যান্ড কালচার এর ওপরে খুব ইম্পর্টেন্ট একটা টপিক। সামনে মিসলেনিয়াস পরীক্ষা আসছে, WBCS পরীক্ষা, এইগুলোতে খুব কোশ্চেন করা হয় আর্ট অ্যান্ড কালচারের ওপরে। তার উপর ডেডিকেটেড একটা ক্লাস, একটা সিরিজ আমি চালাচ্ছি। সেগুলো অবশ্যই দেখো। আমি প্রত্যেকটা লিঙ্ক দিয়ে রাখছি নিচে, অবশ্যই খুঁজে পেতে তোমাদের সুবিধা হবে। তো আমরা আজকের যে ক্লাসটা করব, সেখানে মিক্সড কোশ্চেন রয়েছে, এবং কোশ্চেনগুলো তোমরা নিজেরা ট্রাই করতে পারো, কমেন্ট করে অ্যান্সার দিতে পারো, এবং সাথে সাথে তোমরা দেখতে পারো যে তোমাদের করা ঠিক হচ্ছে, এবং যে কোশ্চেনগুলো তোমরা জানো না সেগুলো নিয়ে নিতে পারো। পিডিএফ আমি অবশ্যই দিয়ে দেবো। প্রথম কোশ্চেন দিয়ে শুরু করছি। নিচের কোন রাজাকে দক্ষিণের অশোক হিসেবে বিবেচনা করা হয়? দক্ষিণের অশোক বা অশোকা অফ দ্য সাউথ কাকে বলা হয়? অমোঘবর্ষ প্রথম, ধ্রুব, দান্তেদুর্গ নাকি গোবিন্দ তৃতীয়? দক্ষিণের অশোক কেন মানে প্রথম কথা হচ্ছে, অশোকের সঙ্গে তুলনা এনাকে করা হয় কারণ অশোকের মতো ইনি প্রজা সহিষ্ণু ছিলেন। ইনি আর্ট অ্যান্ড কালচারকে খুব বেশি প্রমোট করেছেন, এবং তিনি ধর্মের দিক থেকে প্রচন্ড সহানুভূতিশীল ছিলেন। তো এনার নাম হচ্ছে অমোঘবর্ষ প্রথম, অপশন এ। ইনি কোন বংশের রুলার ছিলেন? রাষ্ট্রকূট বংশের রুলার ছিলেন। রাষ্ট্রকূট বংশের সর্বশ্রেষ্ঠ শাসক অমোঘবর্ষ প্রথম, যিনি 814 থেকে 78 খ্রিস্টাব্দ অব্দি শাসন করেন। যে ইম্পর্টেন্ট যে রুলার, যে সমস্ত বংশের খুব ইম্পর্টেন্ট রুলার, তাদের সময়কালটা মনে রাখার দরকার রয়েছে। তো এই নাটটাও মনে রাখবে। আর রাষ্ট্রকূট বংশের তিনি সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন। তিনি খুব পণ্ডিত একজন ব্যক্তি ছিলেন, নিজে একজন লেখক ছিলেন। কবিরাজ মার্গ বলে একটা গ্রন্থ তিনি রচনা করেছিলেন। এটা কন্নড় ভাষায় রচিত। ভেরি ইম্পর্টেন্ট যে এটা কোন ভাষায় রচিত? কন্নড় ভাষাতে। এছাড়া সংস্কৃত ভাষাতে তিনি একটা বই রচনা করেন, যেটার নাম প্রশ্ন উত্তর রত্ন মালিকা। এইগুলো যে এখানে যে পয়েন্টগুলো, যে অ্যানালাইসিস গুলো দেখছো, সেইগুলো প্রত্যেকটা থেকে কোয়েশ্চেন এসছে। তো সেই জন্য আমি এখানে আলাদা করে হাইলাইট করে এভাবে দিয়ে রেখেছি। সুলেমান সুলেমান কে ছিলেন? সুলেমান একজন পর্যটক ছিলেন, যিনি আরব থেকে এসেছিলেন। এই সময় তিনি ভারতে এসেছিলেন অমোঘবর্ষ প্রথমের সময়। তিনি সুলেমান লিখেছেন যে এই সময় তিনি কি করেন, শহরগুলোতে মসজিদ নির্মাণের অনুমতি দেন। এছাড়া অন্যান্য হিন্দু ধর্মের প্রতি তো তিনি সহানুভূতিশীল ছিলেন, এবং তার সাথে সাথে মুসলিমরা এই সময় ভারতে আসতে শুরু করেছিল। তো সেই জন্য তিনি মসজিদ নির্মাণেরও তিনি অনুমতি দিয়েছিলেন। আর তার এই সমস্ত গুণ দেখে একজন ঐতিহাসিকের নাম হচ্ছে পঞ্চমুখী, ইনি দক্ষিণের অশোক বলেছেন। তো এইগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট। 2 নম্বর কোশ্চেন, শ্রবণ বেলগোলায় গোমতেশ্বর মূর্তিটি কে নির্মাণ করেছিলেন? এর আগে কোনো একটা ক্লাস আমি এটা নিয়ে ডিসকাস করেছিলাম। চন্দ্রগুপ্ত মৌর্য, খারবেল, অমোঘবর্ষ নাকি চাবুন্ডা রায়? এই গোমতেশ্বর মূর্তিটা কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। কর্ণাটকের শ্রবণ বেলগোলা বলে একটা জায়গা রয়েছে, যেটা জৈন ধর্মের জন্য খুব ইম্পর্টেন্ট একটা স্থান, এবং গোমতেশ্বর মূর্তিটা এটা জৈন ধর্মের সঙ্গে যুক্ত। এবং এই শ্রবণ বেলগোলা জায়গাটা আর একটা কারণে ইম্পর্টেন্ট, এখানে চন্দ্রগুপ্ত মৌর্য ইনি গিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, অর্থাৎ তিনি এখানে মারা যান। তিনি সল্লেখনা বলে একটা বিধি, জৈন ধর্মে একটা রীতি রয়েছে, যাতে কি হয়, শেষ জীবনে না খেয়ে মারা যায়, নিজেকে মৃত্যুর মুখে সমর্পণ করা হয়। তো সেই বিধিতে তিনি এই অঞ্চলে, এই শ্রবণ বেলগোলাতেই তিনি মারা গেছিলেন। আর গোমতেশ্বর, এটা এনার যে মূর্তিটা রয়েছে, এটা বাহুবলী মূর্তি নামেও পরিচিত। বাহুবলী মূর্তি নামেও পরিচিত। এটা তৈরি করছে কে? চাবুন্ডা রায়।
অপশন ডি চাবুন্ডা রায়। এটা মূর্তিটা বিশ্বের দীর্ঘতম সিঙ্গেল মোনোলিথিক পাথরের তৈরি মূর্তি, সব থেকে দীর্ঘতম এক পাথরে তৈরি মূর্তি। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। কর্ণাটকের বেনগোলায় এটা অবস্থিত, 57 ফুট লম্বা। ইনি কে ছিলেন? গোমতেশ্বর বা গোমতেশ্বরা। ইনি একজন জৈন সাধু ছিলেন, যিনি বাহুবলী নামেও পরিচিত ছিল। এবং ইনি প্রথম যে জৈন তীর্থঙ্কর অর্থাৎ ঋষভনাথের পুত্র ছিলেন। এবং জৈন ধর্মের একজন গুরুত্বপূর্ণ সাধক ছিলেন। এই চাবুন্ডা রায় কে ছিলেন? চাবুন্ডা রায় নিজে কোনো রাজা ছিলেন না, ইনি একজন মন্ত্রী ছিলেন। গঙ্গা রাজবংশের যে এই গঙ্গা অ্যাকচুয়ালি দুটো রাজবংশ ভারতে শাসন করেছে। একটা গঙ্গা রাজবংশ কর্ণাটকে শাসন করেছে, আর একটা গঙ্গা রাজবংশ কোথায় শাসন করেছে তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আমি যারা সঠিক উত্তর দেবে তাদের উত্তরে আমি করে দেবো, হার্ট দিয়ে দেবো, বা যে ভুল হলে আমি সেখানে কারেক্ট করে দেবো। তো তোমরা কমেন্ট করে জানাও। গঙ্গা রাজবংশের একজন মন্ত্রী ছিলেন হচ্ছে চাবুন্ডা রায়, তিনি এটা তৈরি করেছিলেন। 3 নম্বর কোশ্চেন, কবি কালিদাসের নাম উল্লেখ করা হয়েছে কোথায়? এলাহাবাদ স্তম্ভলিপিতে, আইহোল শিলালিপিতে, আলাপাডু লিপিতে, নাকি হনুমাকোন্ডা শিলালিপিতে? এই কোশ্চেনগুলো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই বলে এলাম যে প্রত্যেকটা একদম বেসিক কোশ্চেন নয়, একটু ট্রিকি কোশ্চেন, যেগুলো খুব সহজে দেখতে পাওয়া যায় না, কিন্তু বর্তমান পরীক্ষাতে যেরকম ভাবে কোশ্চেন সেট করা হচ্ছে সেখানে এই ধরনের কোশ্চেন প্র্যাকটিস করা খুব জরুরি। তাই জন্য আমি নর্মালি যেটা করা হয়, ইউটিউবে তোমরা অনেক ভিডিও পেয়ে যাবে যে বেসিক কোশ্চেন, সেইগুলো নিয়ে আমি বেশি ডিসকাস করছি না। তার জন্য আলাদা প্লে লিস্ট রয়েছে, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো। সেরকম অনেক আমি কোশ্চেন করিয়েছি। যাই হোক, ফিরে আসি আমাদের কোশ্চেনে। কবি কালিদাসের নাম উল্লেখ করা রয়েছে কোথায়? আচ্ছা, কবি কালিদাসের নাম আইহোল শিলালিপিতে রচিত রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আইহোল শিলালিপি। এবার আইহোল শিলালিপি এটা কেন ইম্পর্টেন্ট এবং এখানে কি কি তথ্য রয়েছে এগুলো একটু আমরা দেখে নেব। প্রথম কথা তো হচ্ছে এটা পুলকেশী সেকেন্ড, চালুক্য বংশের রাজা ছিলেন, চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজা যিনি পুলকেশী সেকেন্ড, ইনি এনার সময় এটা তৈরি করা হয়। এটা মেগুতি মন্দিরে রয়েছে, মেগুতি বলে একটা মন্দির রয়েছে, তার সামনে শিলালিপি রয়েছে, তাই জন্য এটা মেগুতি মন্দির শিলালিপি নামেও পরিচিত। আর চালুক্য বংশ, এটা বাদামি এদের রাজধানী ছিল, বাদামি বা বাতাপি এদের রাজধানী ছিল। এছাড়াও অনেকগুলো চালুক্য বংশ ছিল, কল্যাণীর চালুক্য বংশ ছিল, তো সেইটা নয়, এটা হচ্ছে বাদামির চালুক্য বংশ। তো সেই বংশের শ্রেষ্ঠ রুলারের প্রশংসায় এটা লেখা রয়েছে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি একটা প্রশস্তি, আইহোল প্রশস্তি। কে লিখছেন? এটা লিখছেন রবিকীর্তি। রবিকীর্তি হচ্ছেন পুলকেশী সেকেন্ডের সভাকবি ছিলেন, সংস্কৃত ভাষাতে লেখা। ভেরি ইম্পর্টেন্ট কারণ সেই সময় এই সংস্কৃত ভাষা শুধু নয়, তার সঙ্গে কন্নড় লিপি ব্যবহার করা হয়েছে। এই জিনিসটা ইউনিক এখানে, সংস্কৃত ভাষা এবং কন্নড় লিপি ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট। আর এখানে যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো, কালিদাসের নাম তো উল্লেখ রয়েছে, এটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে তথ্যটা আমরা পাই যে রাজা হর্ষবর্ধনকে চালুক্যরাজ পুলকেশী পরাজিত করেছিলেন, এই জিনিসটা এখানে লেখা রয়েছে। 4 নম্বর কোশ্চেন। আচ্ছা, এই শিলালিপিতে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লেখা রয়েছে, সেটা হচ্ছে হর্ষবর্ধনকে একটা টাইটেল দেওয়া হয়েছে, ঠিক আছে? হর্ষবর্ধনকে একটা টাইটেল দেওয়া হয়েছে, সেটা তোমরা কমেন্ট করে লিখে আমাকে জানাবে যে হর্ষবর্ধনকে এখানে কোন উপাধি দেওয়া হয়েছে এই শিলালিপিতে। তোমরা রিসার্চ করতে পারো, গুগলে সার্চ করতে পারো, বা বইতে দেখতে পারো, কারণ এগুলো ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো করছি। 4 নম্বর কোশ্চেন, নিজের কোনটি গঙ্গা অববাহিকার নতুন উপাদান সভ্যতার ভিত্তি ছিল? নিউ মেটেরিয়াল কালচার মানে কি? এই জিনিসটা আগে কি সেটা বুঝে নি। যে আমরা যখন প্রাচীন ভারতের ইতিহাস পড়েছি, সেখানে দেখেছিলাম যে সিন্ধু নদীর উপত্যকাতে প্রথমে সভ্যতা গড়ে ওঠে, এবং এই সিন্ধু নদীর উপত্যকার যে সভ্যতা, সেটা ব্রোঞ্জ সভ্যতা ছিল, ব্রোঞ্জ যুগের সভ্যতা ছিল। কারণ সিন্ধু সভ্যতার মানুষ একমাত্র যারা ব্রোঞ্জের ব্যবহার করতো সেই সময়। তো এই ধরনের কোন ধাতু ব্যবহার করা হচ্ছে, সেইটার ভিত্তিতে সেই সময়ের পুরো অংশটার একটা নাম করা হয়, মানে সেই সভ্যতার একটা নামকরণ করা হয়। যেমন এরপরে যখন আর্যরা ভারতে আসে, আর্যরা প্রথমে নদ অর্থাৎ সিন্ধু নদীর যে উপনদী, শাখা নদী, সেই অঞ্চলটাতেই বসবাস শুরু করেছিল। যে সময়টাকে আমরা কি বলি? সেই সময়টাকে আমরা বলি কি ঋগ বৈদিক যুগ।
কারণ বৈদিক যুগকে দুভাগে ভাগ করা হয়, সেই সময় এটাকে ঋগ বৈদিক যুগ বলা হতো। তারপরে তারা আরো পূর্ব দিকে এগিয়ে আসে এবং গঙ্গা নদীর উপত্যকায় তারা বসবাস করা শুরু করে, এবং সেই সময়ে সেই যে যুগটা সেটাকে পরবর্তী বৈদিক যুগ বলা হয়। তো অ্যাকচুয়ালি এখানে বলা হচ্ছে যে পরবর্তী বৈদিক যুগের যে সভ্যতা, সেই সভ্যতার ভিত্তি কি ছিল? সেই সভ্যতার ভিত্তি ছিল লোহার ব্যবহার। 1000 মোটামুটি 1000 খ্রিস্টপূর্বাব্দে। এটা নিয়ে দ্বিমত রয়েছে, কারণ এখন যে রিসেন্ট আবিষ্কার তাতে দেখা গেছে যে 1000 খ্রিস্টপূর্বাব্দের আগেই ভারতের মানুষ লোহার ব্যবহার শিখে গেছিল, কিন্তু এটাকে একটা পয়েন্ট মানা হয় যে এই পয়েন্ট থেকে লোহার ব্যবহার শুরু হয় ভারতে, এবং সেইটা পুরোপুরি চেঞ্জ করে দেয় মানুষের সভ্যতাকে। তো সেই জন্য ইউজ অফ আয়রন বা লোহার ব্যবহার এখানে হচ্ছে এই সভ্যতার ভিত্তি ছিল। নেক্সট কোশ্চেন, মহারাজা রঞ্জিত সিং এর রাজ্যের রাজধানী কি ছিল? অমৃতসর, পাটিয়ালা, লাহোর নাকি কাপুরথালা? মহারাজা রঞ্জিত সিং এর দুটো রাজধানী ছিল। একটা হচ্ছে যেখান থেকে তিনি শাসন করতেন, আর একটা মানে সেটাকে প্রশাসনিক রাজধানী বলা যেতে পারে, আর সেকেন্ড হচ্ছে ধর্মীয় রাজধানী। তো এখানে যেহেতু কিছু বলা হয়নি কোনটা, তাই জন্য আমরা ধরে নেবো যে প্রশাসনিক রাজধানীর কথাই বলা হচ্ছে, সেটা ছিল হচ্ছে লাহোর। অপশন সি, লাহোর ইজ দ্য রাইট অ্যান্সার। ধর্মীয় রাজধানী কোনটা ছিল? সেটা হচ্ছে অমৃতসর। 6 নম্বর কোশ্চেন, নিজের কোন শাসক জিতল বা জিতল নামক তাম্র মুদ্রা জারি করেছিলেন? এটা তো সেই সময়ের নতুন একটা মুদ্রা ছিল, এবং শুধু তাই নয়, এই বংশেরই মানে সেই সময় যে মুদ্রা ব্যবস্থা সেটাই তিনি চালু করে গেছিলেন। এনার নাম হচ্ছে ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। অপশন সি, তিনি টঙ্কা নামে একটা রৌপ্য মুদ্রা চালু করেন এবং জিতল নামে একটা তাম্র মুদ্রা চালু করেন। সেই সময় ভারতে মুসলিম শাসকরা সবে নতুন একটা বংশ তৈরি করেছে, অর্থাৎ দাস বংশের প্রতিষ্ঠা হয়েছে। কুতুবউদ্দিন আইবক বেশি দিন শাসন করতে পারেননি, তিনি কোনো মুদ্রা ব্যবস্থা চালু করে যেতে পারেননি। ইলতুৎমিশই সমস্ত মুদ্রা ব্যবস্থা চালু করেছিলেন। তো জিতল এবং টঙ্কা তার তৈরি। 7 নম্বর কোশ্চেন, নিচের মধ্যে কে 8 জন দিল্লি সুলতানের রাজত্ব প্রত্যক্ষ করেছিলেন? জিয়াউদ্দিন বার্নি, শামসি সিরাজ আফিফ, সিরাজ নাকি আমির খুসরু? সঠিক উত্তর হচ্ছে আমির খুসরু। মানে ইনি দিল্লির যে 8 জন সুলতান তাদের সমসাময়িক ছিলেন, কারণ সেই সময় পর পর সুলতান চেঞ্জ হচ্ছিল, এটা একটা কথা। বাট আমির খুসরু অ্যাকচুয়ালি অনেক দিন অবধি বিভিন্ন শুধু 8 জন শাসকের সময় ছিলেন তা নয়, তাদের আন্ডারে কাজ করেছেন। তো কাওয়ালির জনক বলা হয়। নিজে নতুন গানের টাইপ শুরু করেন, সেটা কাওয়ালি নামে পরিচিত। সেতার যন্ত্র বলা হয় যে তিনি চালু করেছিলেন। তার বিখ্যাত কিছু রচনা, এছাড়াও অনেক রচনা রয়েছে, তার মধ্যে এইগুলো খুব ইম্পর্টেন্ট: তুহফাত উস সিগার, কিরান উস সাদিন, মিফতা উল ফুতুয়া, খাজাইন উল ফুতুয়া, যেটা আলাউদ্দিন খিলজির সম্পর্কে আমরা জানতে পারি এটা থেকে, আর আসিকা। ঠিক আছে, এগুলো তিনি রচনা করেন। 8 নম্বর কোশ্চেন, দিওয়ান ই আরিজ দিল্লি সালতানাতের কোন বিভাগের সঙ্গে সম্পর্কিত ছিল? পররাষ্ট্র বিষয়ক, রাজকীয় চিঠিপত্র, সামরিক বিভাগ নাকি অর্থনীতি বিভাগ? সামরিক বিভাগ। অপশন সি সঠিক উত্তর হবে, ডিপার্টমেন্ট অফ মিলিটারি। মিলিটারির প্রধান নয়, মানে সেনাপতি নয়। এই জিনিসটার কাজ কি ছিল? ইনি একজন মন্ত্রী ছিলেন, যেমন আজকে আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন। তার কাজ কি? সে ডাইরেক্ট সৈন্যকে করে না, মানে সৈন্যকে লিড করে না যুদ্ধে। তার কাজ কি? সৈন্য বাহিনী সম্পর্কিত বিভিন্ন কাজকর্ম করা, সেনাকে নির্বাচন করা, কে কিভাবে পরীক্ষা নেওয়া হবে, বিভিন্ন অন্যান্য জিনিসপত্র যে সমস্ত প্রচুর কাজ থাকে, সেই রকম কাজগুলো করা ছিল এই কাজটা। দিওয়ান ই আরিজ। তো কে প্রতিষ্ঠা করেন, মানে কে শুরু করেন? বলবান শুরু করেন। আর নেতৃত্বে গেছিলেন, মানে এই যে এটা তো পদের নাম, দিওয়ান ই আরিজ এটা পদের নাম। যিনি এই পদের মন্ত্রী হতেন তাকে আরিজ এ মুমালিক বলা হতো। তো দুটোই ইম্পর্টেন্ট। 9 নম্বর কোশ্চেন, অষ্টপ্রধান মন্ত্রী পরিষদ ছিলেন কোন প্রশাসনে? গুপ্ত প্রশাসনে, চোল প্রশাসনে, বিজয়নগর প্রশাসনে নাকি মারাঠা প্রশাসনে? সঠিক উত্তর হচ্ছে মারাঠা প্রশাসনে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মারাঠা প্রশাসনে। এর সঙ্গে মিলতা জুলতা একটা শব্দ রয়েছে, যেটার নাম হচ্ছে মানে অষ্টপ্রধানের মতোই একটা শব্দ রয়েছে, অষ্ট দিগ্গজ। তোমাদের বলতে হবে যে এই অষ্টদিগ্গজ যে পদ মন্ত্রী পরিষদ, সেটা কার আন্ডারে ছিল, কোন বংশের বা কোন শাসকদের আন্ডারে এটা এই পদটা তৈরি হয়েছিল বা কার আন্ডারে। ঠিক আছে,
গুপ্ত প্রশাসনে তো এখানে সঠিক উত্তর হচ্ছে মারাঠা প্রশাসনে। অষ্টপ্রধান কি? একটা মন্ত্রী পরিষদ যেখানে 8জন মন্ত্রী থাকবে, প্রধান প্রধান মন্ত্রী থাকবে, যেমন অর্থমন্ত্রী, ঠিক আছে, যাকে মজুমদার বলা হতো, ন্যায়াধীশ, প্রধান বিচারপতি, এরকম। তো সব থেকে ইম্পর্টেন্ট যে পদটা সেটা হচ্ছে পান্থ প্রধান বা পেশোয়া। পেশোয়া বলতে প্রধানমন্ত্রীকে বোঝানো হতো। প্রথম পেশোয়া কে ছিলেন? মোরপন্থ ত্রিম্বক পিংলে, এই নামটা ইম্পর্টেন্ট, প্রথম পেশোয়া ছিলেন। আর যখন শিবাজী সিংহাসনে বসেন 1674 সালে রায়গড় দুর্গে, সেই সময় তার 8জন মন্ত্রী ছিল, তিনি 8জন মন্ত্রীকে নিয়ে এটা তৈরি করেছিলেন। 10 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সঠিকভাবে মিলছে? বক্সারের যুদ্ধ মীর জাফর বনাম ক্লাইভ, বন্দিবাসের যুদ্ধ ফরাসি বনাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, চেলিয়ানওয়াল এর যুদ্ধ ডালহৌসি বনাম মারাঠা, আর খারদার যুদ্ধ নিজাম বনাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখানে সঠিক উত্তর কোনটা হবে? বন্দিবাসের যুদ্ধ ফরাসি এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। আচ্ছা, বন্দিবাসের যুদ্ধ এটা অ্যাকচুয়ালি যে কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, কটা কর্ণাটকের যুদ্ধ হয়েছিল? তিনটে কর্ণাটকের যুদ্ধের মধ্যে তৃতীয় যে কর্ণাটকের যুদ্ধ, তার একটা যুদ্ধের মানে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়, সেইটার মধ্যে একটা যুদ্ধের নাম বন্দিবাসের যুদ্ধ, যেটাতে ফাইনালি ফরাসিরা পরাজিত হয় এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি জয়ী হয়। তো সেইটার মধ্যে বাকি যুদ্ধগুলো একটু দেখে রাখো, যেহেতু নাম এখানে দেওয়া হয়েছে এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেহেতু তোমাদের এই যুদ্ধগুলোর নামও একটু জেনে রাখতে হবে। বক্সারের যুদ্ধ সকলেই জানি আমরা, বক্সারের যুদ্ধ কার মধ্যে হয়? বাংলার নবাব, অযোধ্যার নবাব আর মুঘল বাদশাহ শাহ আলম, তার সঙ্গে ইংরেজদের হয়। কর্ণাটকের যুদ্ধের মধ্যে এই যুদ্ধটা হয়েছিল বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে, তৃতীয় কর্ণাটকের যুদ্ধের অংশ ছিল। আর চিলিয়ানওয়ালার যুদ্ধ এটা হচ্ছে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের একটা পার্ট, মানে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের মধ্যে একটা যুদ্ধের নাম হচ্ছে চিলিয়ানওয়ালার যুদ্ধ, যেটা 1849 সালে হয়। আর 1795 খ্রিস্টাব্দে খারদার যুদ্ধ হয়। খারদার যুদ্ধ নিজাম এবং হায়দ্রাবাদের নিজাম এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। 11 নম্বর কোশ্চেন, চাণক্য কি নামে পরিচিত ছিল? ভট্টস্বামী, রাজশেখর, বিষ্ণুগুপ্ত নাকি বিশাখ দত্ত? এটা তুলনামূলক সহজ কোশ্চেন। বিষ্ণুগুপ্ত, এনার অরিজিনাল নাম ছিল হচ্ছে বিষ্ণুগুপ্ত, চাণক্য তার টাইটেল ছিল। 12 নম্বর কোশ্চেন, 1838 সালে ভারতের প্রথম সংগঠিত রাজনৈতিক সংগঠন কোনটা ছিল? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি, সেটেলার্স অ্যাসোসিয়েশন নাকি জমিদারি সভা? আচ্ছা, যদি এখানে একটা অপশন দিয়ে দেওয়া হয়, ঠিক আছে, আর একটা অপশন দেওয়া হয়, সেটা হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। বঙ্গভাষা প্রকাশিকা সভা যদি দেওয়া হয় সেটা সঠিক উত্তর হবে। এখানে দেওয়া নেই, বাট বঙ্গভাষা প্রকাশিকা সভা হচ্ছে ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন। কে তৈরি করেছিল? এটা হচ্ছে যারা যারা রাজা রামমোহন রায়ের ফলোয়ার্স ছিল, তারা এটা তৈরি করেছিল। কিন্তু এইখানে সঠিক উত্তর কোনটা হবে? জমিদার সভা, ল্যান্ড হোল্ডার্স অ্যাসোসিয়েশন বা জমিদারি অ্যাসোসিয়েশন। প্রথম রাজনৈতিক সভা হিসেবে একে ধরা হয়। এটা কলকাতাতে প্রতিষ্ঠা হয়। ল্যান্ড হোল্ডার সোসাইটির প্রতিষ্ঠাকে করেন রাজা রাধাকান্ত দেব এবং দ্বারকানাথ ঠাকুর। এরা ইম্পর্টেন্ট, দুজন ইম্পর্টেন্ট ব্যক্তিত্ব। এছাড়া প্রসন্ন কুমার ঠাকুর, রাজকমল সেন, ভবানীচরণ মিত্র, এরা ছিল। এরা কে ছিল? এরা অ্যাকচুয়ালি সবাই জমিদার ছিল এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য প্রথম পলিটিক্যাল অর্গানাইজেশন তারা তৈরি করেছিল কলকাতাতে। নেক্সট কোশ্চেন, পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতি কোন সংগঠনের মূল উদ্দেশ্য ছিল? এর মধ্যে প্রার্থনা সমাজ, সত্যশোধক সমাজ, আর্য সমাজ নাকি রামকৃষ্ণ মিশন? আর্য সমাজ, রামকৃষ্ণ মিশন, প্রার্থনা সমাজ, এই তিনটেই পিছিয়ে পড়া শ্রেণীর উদ্দেশ্যে নয়। এটা ছিল হচ্ছে ধর্মীয় আন্দোলন বলা যেতে পারে। ধর্মীয় গোড়ামিকে বন্ধ করে বা ধর্মকে সংশোধন করার জন্য আন্দোলন। সত্যশোধক সমাজ এখানে একটা, এর মধ্যে সঠিক উত্তর হবে, যার উদ্দেশ্যই ছিল পিছিয়ে পড়া শ্রেণীর করা, তাদের জন্য কাজ করা। কে প্রতিষ্ঠা করে সেটা তো মানে খুব ইম্পর্টেন্ট, জ্যোতিবা ফুলে। জ্যোতিবা ফুলে 1873 সালে এটা প্রতিষ্ঠা হয় এবং মহিলা, শূদ্র এবং দরিদ্রদের জন্য এটা কাজ করে। আচ্ছা, কোথায় প্রতিষ্ঠা হয়েছিল? পুনেতে। 14 নম্বর কোশ্চেন, কোথায় ব্রিটিশরা রায়তওয়ারি ব্যবস্থা চালু করেছিল? বাংলা প্রেসিডেন্সি, মাদ্রাজ প্রেসিডেন্সি, বোম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সি। এখানে সঠিক উত্তর হবে কোনটা? ডি, মাদ্রাজ এবং বম্বে প্রেসিডেন্সি। তিনটে মেন ব্যবস্থা চালু হয়েছিল সেই সময়, ভূমি রাজস্ব ব্যবস্থা। এই প্রত্যেকটা ব্যবস্থায় কি, প্রথমটা হচ্ছে জমিদারি ব্যবস্থা, সেকেন্ড হচ্ছে রায়তওয়ারি ব্যবস্থা এবং থার্ড হচ্ছে মহলবাড়ি ব্যবস্থা। এছাড়াও কিছু ব্যবস্থা ছিল, বাট এই তিনটে মেন ছিল। এই তিনটে ব্যবস্থার উদ্দেশ্য কি ছিল? জমির থেকে কত খাজনা ট্যাক্স পাওয়া যাবে সেটা
কিভাবে পাওয়া যাবে সেটা ঠিক করা। জমিদারি ব্যবস্থা 1793 সালে চালু হয়। লর্ড কর্নওয়ালিস এটা চালু করেন, লর্ড কর্নওয়ালিস। আর বাংলা, বিহার, উড়িষ্যা, বারাণসী এই অঞ্চলে, মেনলি বাংলা যে প্রভিন্স সেখানে চালু হয়েছিল, আর তার সঙ্গে বারাণসী। বিহার উড়িষ্যা তখন বাংলারই পার্ট ছিল, বাংলা প্রেসিডেন্সি, তার সঙ্গে বারাণসীতে এটা চালু হয়েছিল। রায়তওয়ারি ব্যবস্থা 1820 সালে এটা টমাস মুনরো চালু করে। কোথায়? মাদ্রাজ, বম্বে, আসামের কিছু অংশ এবং কুর্গ প্রদেশে এটা চালু ছিল। আর মহলবাড়ি ব্যবস্থা 1822 সালে তৈরি হয়, হোল্ড ম্যাকেনজি এটা চালু করেন। ঠিক আছে। আর উইলিয়াম বেন্টিং এর সময় এটা সংস্কার করা হয়েছিল। উইলিয়াম বেন্টিং ডাইরেক্ট এটাতে কোনো কাজ করেনি, উইলিয়াম বেন্টিং এর সময় এটা হয়েছিল। কোথায় হয়েছিল? মধ্যপ্রদেশ, উত্তর পশ্চিম সীমান্ত, আগ্রা, পাঞ্জাব, গঙ্গা সমভূমির বেশ কিছু অংশে, মানে মেনলি উত্তর আর উত্তর পশ্চিম ভারতে এটা চালু ছিল মহলবাড়ি ব্যবস্থা। 15 নম্বর কোশ্চেন, বৌদ্ধ ধর্মের মহাযান শাখা আনুষ্ঠানিকভাবে অস্তিত্ব লাভ করে কার রাজত্বকালে? অজাতশত্রু, অশোক, ধর্মপাল নাকি কনিষ্ক? সঠিক উত্তর অফিসিয়ালি বলেছে আনুষ্ঠানিকভাবে সেটা হচ্ছে কনিষ্ক। যদিও অশোকের সময় থেকে আস্তে আস্তে বিভাগ তৈরি হয়ে গেছিল, বাট অফিসিয়ালি সেটাতে সিলমোহর পড়ে যায় যে আজ থেকে দুটো শাখা হবে যে বৌদ্ধ ধর্মের, হিনজান এবং মহাযান। তো সেটা হচ্ছে কনিষ্কের সময় থেকে। ফোর্থ বৌদ্ধিস্ট কাউন্সিল সম্পর্কে দুটো কোশ্চেন করবো, তোমরা কমেন্ট করে জানাবে। প্রথম, এটা কোথায় হয়েছিল, এবং সেকেন্ড, এখানে সভাপতি কে ছিলেন? 16 নম্বর কোশ্চেন, নিচের কোনটি শের শাহ নির্মিত? দিল্লির কিলাই কুনা মসজিদ, জৌনপুরের আটাল মসজিদ, গৌড়ের বড়থনা মসজিদ নাকি দিল্লির ফুয়াতুল ইসলাম মসজিদ? তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? দিল্লির কিলাই কুনহা মসজিদ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দিল্লিতে একটা কেল্লা রয়েছে, দুর্গ রয়েছে, যার নাম হচ্ছে পুরানা কেল্লা, তার মধ্যে এটা অবস্থিত। জৌনপুরের আটাল মসজিদ, বাকিগুলো সম্পর্কে একটু জেনে নেবো। জৌনপুরের আটাল মসজিদ এটা সার্কি বংশের সময় তৈরি হয়, ইব্রাহিম শাহ সার্কি এটা তৈরি করে আটাল মসজিদ বা আটালা মসজিদ। বড়সোনা মসজিদ এটা গৌড়ে, বাংলার গৌড়ে অবস্থিত, আলাউদ্দিন হোসেন শাহ এটা তৈরি করেন, যেটা সম্পূর্ণ করেন নাসিরুদ্দিন নুসরত শাহ। আর অপশানে কোনটা দিচ্ছে, কার নাম দিচ্ছে, সেই অনুযায়ী এটার অ্যান্সার হবে আলাউদ্দিন হোসেন শাহ নাকি নাসিরুদ্দিন নুসরত শাহ। ঠিক আছে, এরা হোসেন শাহী বংশের রুলার ছিল। আর ফুয়াতুল ইসলাম মসজিদ কুতুবউদ্দিন আইবক তৈরি করেন। আর ইসলামী শাসকদের ভারতে বিজয়ের পর দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ ছিল এটা। অনেক জায়গাতে এটা বলা হয় যে ভারতের প্রথম মসজিদ ছিল হচ্ছে ফুয়াতুল ইসলাম, বাট সেটা রং অ্যান্সার। ভারতে ইসলামী শাসক প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম নির্মিত মসজিদ হচ্ছে ফুয়াতুল ইসলাম মসজিদ। ঠিক আছে। 17 নম্বর কোশ্চেন, মহাযান বৌদ্ধ ধর্ম এবং হিনজান বৌদ্ধ ধর্মের মধ্যে নিজের কোনটি সবচেয়ে মৌলিক পার্থক্য? দুটো ভাগের মধ্যে মেন পার্থক্য কি ছিল? অহিংসার উপর জোর দেওয়া, জাতিহীন সমাজ, দেবদেবীর উপাসনা নাকি স্তূপের উপাসনা? এটা খুব সহজ কোশ্চেন, দেবদেবীর উপাসনা। হিনজান শাখায় বলা হয় যে আমরা কোনো মূর্তি পুজো করবো না, মহাযান শাখায় বলা, এটা অ্যাকচুয়ালি এখানে একটু ভুল আছে, দেবদেবীর ঠিক উপাসনা নয়। মহাযান শাখাতে বলা হয় যে গৌতম বুদ্ধের মূর্তি আমরা পুজো করব। ঠিক আছে, তো গৌতম বুদ্ধের মূর্তির পুজো এখানে হয়। 18 নম্বর কোশ্চেন, খানুয়ার যুদ্ধের মধ্যে কাদের মধ্যে হয়েছিল? বাবর, রানা সাঙ্গ, শের শাহ হুমায়ুন, নুসরাত শাহ হুমায়ুন নাকি ইব্রাহিম লোধি ও রানা সাঙ্গের মধ্যে? এটা বাবর এবং রানা সাঙ্গের মধ্যে হয়েছিল, অপশন এ, বাবর এবং রানা সাঙ্গ মধ্যে হয়েছিল। রাজস্থানে এই যুদ্ধটা হয়েছিল। রানা সাঙ্গ মেওয়ারের রানা ছিল, মানে হচ্ছে একজন রাজপুত রুলার, রাজপুত রাজাদেরকে রানা বলা হয়, তো তার সঙ্গে এই যুদ্ধটা হয়েছিল। 19 নম্বর কোশ্চেন, কার প্রচারের কারণে হিন্দু বিধবাদের পুনরায় বিবাহ আইন 1856 সালে কার্যকর হয়েছিল? এটাও খুব সহজ কোশ্চেন, রাজা রামমোহন রায়, এগুলো ডাইরেক্ট কোশ্চেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দেবেন্দ্রনাথ ঠাকুর নাকি কেশবচন্দ্র সেন? অপশন বি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এতে হয়। ঠিক আছে, কিন্তু পয়েন্ট থেকে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা আগেও পরীক্ষাতে কোশ্চেন এসছে, সেটা হচ্ছে কত নম্বর অ্যাক্ট ছিল? অ্যাক্ট 15। অ্যাক্ট 15 পাস হয়, যার মাধ্যমে বলা হয় যে হিন্দু বিধবাদের পুনরায় বিবাহ করা যাবে। আর এই সময় গভর্নর জেনারেল ছিল ক্যানিং, যদিও যেটা ড্রাফট খসড়া তৈরি করেছিলেন ডালহাউসি। পাস হয় ক্যানিং এর সময়। 20 নম্বর কোশ্চেন, দিলওয়ারা মন্দিরগুলো কোন ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান? শৈব, বৈষ্ণব, জৈন নাকি বৌদ্ধ? দিলওয়ারা মন্দিরগুলো জৈনদের জন্য এটা তৈরি করা, জৈনদের তীর্থঙ্কর। শ্বেতাশ্বর ইম্পর্টেন্ট হচ্ছে
জৈন ধর্মেও দুটো ভাগ রয়েছে, শ্বেতাশ্বর এবং দিগম্বর। তো শ্বেতাশ্বর জৈন ধর্মাবলম্বীদের জন্য এটা তৈরি, যা মাউন্ট আবু পর্বতে অবস্থিত। বিমল শাহ নির্মাণ করেছিলেন। বিমল শাহ হচ্ছে একজন মন্ত্রী ছিলেন ভীম প্রথমের। আর এখানে বলাই রয়েছে রাজা ভীম প্রথমের মন্ত্রী ছিলেন। গুজরাটে চালুক্য বংশের ভীম প্রথমের মন্ত্রী ছিলেন। 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটি পিয়েট্রা দুরা সম্পর্কিত? আধা মূল্যবান পাথরের তৈরি ফুলের নকশা দিয়ে দেওয়ালগুলো সজ্জিত করা, মিনারে ঢালু দেওয়াল তৈরি করা, খিলান নির্মাণে ব্যবহার করা, ভবনগুলোর মার্বেলের ব্যবহার। পিয়েট্রা দুরা একটা আর্টের স্টাইল, আর্ট অ্যান্ড কালচারে আমি এগুলো সম্পর্কে আলোচনা করব। আমি আর্ট অ্যান্ড কালচারের সেপারেট একটা প্লেলিস্ট তৈরি করেছি, তোমরা অনেকেই হয়তো দেখেছো। সেখানে আর্ট অ্যান্ড কালচার এবং জিকের উপরে আমি ভিডিও তৈরি করছি ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে। তো এইগুলো আলোচনা করব। পিয়েট্রা দুরা অ্যাকচুয়ালি কি হচ্ছে, আধা মূল্যবান পাথরের তৈরি ফুলের নকশা দিয়ে দেওয়ালগুলোকে এমন ভাবে তৈরি করো, এখানে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিয়েট্রা দুরা। দেওয়ালের গায়ে মূল্যবান মানে একদম সোনা, হিরে, রূপো এইরকম টাইপের ধাতু দিয়ে, মানে এইরকম জিনিস দিয়ে নয়, মোটামুটি চুনি, পান্না এই সমস্ত দিয়ে ডিজাইন করা এটা তৈরি হয়। শুরু হয় ইটালিতে, যেটা পরবর্তীকালে ভারতে মুঘলদের সময়তে ভারতে আসে। পিয়েট্রা দুরা দিয়ে নির্মিত প্রথম যে স্থাপত্য সেটার নাম হচ্ছে ইতামুদ্দৌলার সমাধি। আর তাজমহলেও পিয়েট্রা দুরার কাজ রয়েছে, ব্যাপক পরিমাণে তাজমহলে কাজ রয়েছে। যদিও সেই সমস্ত যে মূল্যবান পাথরগুলো সেগুলো খুলে নিয়েছে ব্রিটিশরা, বাট সেটা তৈরি হয়েছে। 22 নম্বর কোশ্চেন, কোন মধ্যযুগীয় ভারতীয় সাম্রাজ্য স্থানীয় স্বশাসনের জন্য বিখ্যাত ছিল? সেলফ গভর্নমেন্ট, অর্থাৎ সেই সময় আজকের যেমন পঞ্চায়েত ব্যবস্থা, মিউনিসিপ্যালিটি ব্যবস্থা, সেরকম ব্যবস্থা ছিল কোন এতে? চালুক্য, চোল, সোলাঙ্কি নাকি পরমার? অপশন বি সঠিক উত্তর, চোল শাসন ব্যবস্থাতে আজকের মতো ব্যবস্থা ছিল। আচ্ছা ঠিক আছে, সেই সময় দু ধরনের সভা ছিল। একটা হচ্ছে আজকে যেমন আমরা বলি না গ্রাম সভা, মানে গ্রাম সভা বলছি, পঞ্চায়েত সমিতি, ঠিক আছে, মানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, এরকম দুটো ভাগ করা রয়েছে। এগুলো সবই স্বশাসনের মধ্যে পড়ছে। তো হচ্ছে সেই সময়ের একটা সভা ছিল যেখানে সমস্ত কি হচ্ছে, এটা হচ্ছে গ্রামের সমস্ত কর প্রদানকারীদের যারা বাসিন্দা তারা এর মেম্বার ছিল। আর মহাসভা ছিল ব্রাহ্মণ গ্রাম। এই ব্রাহ্মণ গ্রামটা কি জিনিস? ব্রাহ্মদেও গ্রামও অনেক সময় দেখতে পাবে লেখা রয়েছে, ব্রহ্মদেও গ্রাম, অর্থাৎ যে গ্রামগুলো কোনো মন্দিরকে বা কোনো পুরোহিতকে দান করা হতো, সেই সময় জমি দান করা হতো, তো সেই গ্রামগুলোর যে সভা সেটাকে মহাসভা বলা হতো। ঠিক আছে, আর একটা পয়েন্ট হচ্ছে এই অগ্রহারিটা অতটা ইম্পর্টেন্ট নয়। আচ্ছা 23 নম্বর কোশ্চেন, ত্রিরত্ন অর্থাৎ সঠিক জ্ঞান, সঠিক বিশ্বাস, সঠিক ক্রিয়া, রাইট নলেজ, রাইট ফেথ, রাইট অ্যাকশন, এটা ত্রিরত্ন কোন ধর্মের সঙ্গে যুক্ত? ত্রিরত্ন এবং পঞ্চ মহাব্রত, এই দুটো নিয়ম কোন সেম ধর্মের সঙ্গে যুক্ত? সেটা হচ্ছে জৈন ধর্ম। ঠিক আছে, জৈন ধর্ম রাইট অ্যান্সার, সি। ঠিক আছে, ত্রিরত্ন। আচ্ছা, জৈন ধর্ম সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট। জৈন ধর্মের একজন তীর্থঙ্কর হচ্ছে, বা জিনা বলা হয় বা তীর্থঙ্কর বলা হয় তাকেই, যিনি জ্ঞান অর্জন করেছেন। মহাবীর একজন তীর্থঙ্কর ছিলেন। মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্মের প্রধান কে ছিলেন? সুধর্মন। ঠিক আছে, এগুলো কোশ্চেন এসছে, যেগুলো একটু অড জিনিস পয়েন্ট, সেগুলো নর্মাল মহাবীরের জীবন ইত্যাদি এখানে আমি তুলে ধরিনি, এখানে মেনলি এই অড যে জিনিসগুলো। মহাবীরের মৃত্যুর পর জৈন ধর্মের প্রধান ছিলেন যিনি, তার নাম হচ্ছে সুধর্মন। আচ্ছা, ঋষভদেব ছিলেন প্রথম তীর্থঙ্কর, তার প্রতীক ছিল হচ্ছে ষাঁড়। পার্থনাথ ছিলেন 23তম তীর্থঙ্কর, মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর, তার প্রতীক চিহ্ন ছিল সিংহ। পার্থনাথ হচ্ছে 23তম তীর্থঙ্কর। ঠিক আছে, আচ্ছা, প্রথম জৈন সভা হয় পাটলিপুত্রে। কোথায় হয়? পাটলিপুত্রে, স্থূল। আর কবে হয়েছিল? 300 খ্রিস্টপূর্বাব্দে। খ্রিস্টপূর্বাব্দ 300, আর একটা হবে খ্রিস্টাব্দে, মানে খ্রিস্টের জন্মের পরে 512 খ্রিস্টাব্দে বল্লভীতে হয়েছিল সেকেন্ড জৈন সভা। আর এখানে ক্ষেমাদি ক্ষমসমান ছিলেন হচ্ছে, দেবার্দি ক্ষমসমান ছিলেন হচ্ছে সভাপতি। ত্রিরত্ন তো দেখলাম, আর পঞ্চ মহাব্রত, অহিংসা, সত্য, অচৌর্য, ব্রহ্মচর্য এবং হচ্ছে অপরিগ্রহ, এটা হচ্ছে পঞ্চ মহাব্রত বলা হয়। ওকে, 24 নম্বর কোশ্চেন, স্বরাজ পার্টি
স্বরাজ পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? মহাত্মা গান্ধী, বল্লভভাই প্যাটেল, সি আর দাস এবং মতিলাল নেহেরু, নাকি বি আর আম্বেদকর? অপশন সি রাইট অ্যান্সার, সি আর দাস, চিত্তরঞ্জন দাস এবং হচ্ছে মতিলাল নেহেরু। এর উদ্দেশ্য কি ছিল? এটা হচ্ছে চৌরি চৌরা ঘটনার পিছনে মেন দায়ী ছিল। চৌরি চৌরা ঘটনার ফলে 1922 সালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। সেই সময় যারা কংগ্রেসের লিডার ছিল তাদেরকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, মানে তাদের মধ্যে দুটো মত ছিল। একটা দলকে বলা হয় নো চেঞ্জার, একটাকে বলা হয় প্রো চেঞ্জার। নো চেঞ্জারদের বক্তব্য ছিল যে আমরা কোনো আইনসভাতে যাব না, আমরা ভোটে দাঁড়াবো না, আমরা গান্ধীজির দেখানো পথে এগিয়ে যাব। অন্যদিকে প্রো চেঞ্জার যারা, তাদের বক্তব্য ছিল যে আমরা ভোটে দাঁড়াবো এবং ভোটে জিতে সরকারের মধ্যে গিয়ে সরকারকে কাজ করতে দেবো না। তো এইরকম নিয়ে বিভিন্ন কথা হয় এবং কংগ্রেসের যাতে ভাঙন না হয় সেই জন্য একটা ঠিক করা হয় যে ঠিক আছে, দুটো পার্টি থাকবে, দুটো দলই তাদের কাজ করবে। যারা ভোটে দাঁড়াতে চায় ভোটে দাঁড়াতে পারে, বাট সবাই কংগ্রেসের আন্ডারে থাকবে। 1922 সালে গয়া অধিবেশন হয়, সেখানে সি আর দাস এই প্রস্তাবটা উত্থাপিত করেন এবং তারপরে 1922 সালের ডিসেম্বরে অধিবেশন হয়েছিল, গয়া অধিবেশন, সেখানে এটা উত্থাপিত হয় এবং 1 জানুয়ারি 1923 স্বরাজ পার্টি গঠন হয়। সি আর দাস ছিলেন প্রধান, সেক্রেটারি ছিলেন মতিলাল নেহেরু। কোথায় ম্যাডাম কামা ভারতের স্বাধীনতার তিরঙ্গা পতাকাটি তুলেছিলেন? প্যারিস, লন্ডন, স্টুটগার্ট নাকি জেনেভা? উত্তর হচ্ছে স্টুটগার্ট, জার্মানি। এটা জার্মানিতে অবস্থিত। ভিকাজি রুস্তমজি কামা, এনাকে ভারতের বিপ্লববাদের জননী বলা হয়, ঠিক আছে। আর ইনি প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন, ফ্রান্সে প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন এবং ইন্ডিয়া হাউসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। শ্যামজি কৃষ্ণ ভার্মার যে ইন্ডিয়া হাউস, তার সঙ্গে ইনি যুক্ত ছিলেন। প্যারিস ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1907 সালে জার্মানি স্টুটগার্ট শহরে তিনি প্রথম এই পতাকাটা তোলেন। এইরকম দেখতে ছিল পতাকাটা। 26 নম্বর কোশ্চেন, আকবরের দ্বারা প্রবর্তিত মনসবদারি পদ্ধতি কোন পদ্ধতি থেকে নেওয়া হয়েছিল? মানে কোথাকার পদ্ধতি থেকে? আফগানিস্তান, তুরস্ক, মঙ্গোলিয়া নাকি পার্সিয়া? সঠিক উত্তর হবে কি মঙ্গোলিয়া। এটা অ্যাকচুয়ালি চেঙ্গিস খান তো প্রথমে চালু করেছিল, মানে একদম মনসবদারি প্রথা যেরকম ছিল সেরকম এক্স্যাক্টলি নয়, বাট সেরকম টাইপের একটা প্রথা চেঙ্গিস প্রথম শুরু করেছিল। এবং চেঙ্গিস কে ছিল? মঙ্গোলিয়ান ছিল। তো সেইখান থেকে চেঙ্গিস খান এটা প্রথম শুরু করে, আর আকবর সেটাকে অ্যাকচুয়াল রূপ দেন। মনসবদার কি? মনসবদার একটা পদের নাম। অ্যাকচুয়াল যে জাগিরদারি প্রথা ছিল সেটাও অনেকটা এরকমই ব্যাপার ছিল, কি একটা জমি দেওয়া হবে, একজন মনসবদারকে একটা জমি দেওয়া হবে এবং তাকে কিছু সৈন্য রাখতে হবে। সৈন্যদের ভরণ পোষণ করার পরে এই জমি থেকে যে ইনকাম হবে সেটার মাধ্যমে এই সৈন্যদের ভরণ পোষণ করে বাকি অংশটা সে পাঠিয়ে দেবে কাকে? বাদশাকে, মুঘল বাদশাকে। তার বদলে সে কি পাবে? অর্থ পাবে, নগদ অর্থে এখানে দেওয়া হতো। তো তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যে মনসবদারিতে নগদ অর্থে স্যালারি দেওয়া হতো এবং বিভিন্ন টাইপের মনসবদার ছিল। 500-র নিচে মনসবদারি দেওয়া হতো, তারা মনসবদার নামে পরিচিত ছিল। 500-র নিচে মানে যাদের কাছে 500 জন সৈন্য থাকবে, সেটা 500 মনসবদার। 500-র বেশি, 2500-র নিচে হলে তাকে আমির টাইটেল দেওয়া হতো, ঠিক আছে। তা আমির আজম হচ্ছে 2500 সব থেকে বেশি, সব থেকে কম হচ্ছে 10 জন সৈন্য রাখার ব্যবস্থা ছিল। তো এইরকম বিভিন্ন টাইপের মনসবদার ছিল এবং তাদের সেই অনুযায়ী স্যালারি দেওয়া হতো। 27 নম্বর কোশ্চেন, পরপর সাজাতে বলা হয়েছে যুদ্ধগুলোকে। কনৌজের যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, তালিকোট্টার যুদ্ধ, চৌসার যুদ্ধ। চান্দেরির যুদ্ধ 1527 বাবর আর মেদিনী রায়ের মধ্যে হয়েছিল। তারপর আসবে কি 1539 চৌসার যুদ্ধ, কার কার মধ্যে হয়েছিল? শেরশাহ এবং হচ্ছে হুমায়ুন। কনৌজের যুদ্ধ ঠিক তার পরের বছর 1540 শেরশাহ হুমায়ুন। আর 1565 তালিকোট্টার যুদ্ধ, বিজয়নগর বনাম বাহমনি। তো তাহলে প্রথম কোনটা হচ্ছে? চান্দেরির যুদ্ধ, তারপর সেকেন্ড তাহলে হবে 2 4 1 3, 2 4 1 3, বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। তো এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, প্রত্যেকটা ইংলিশে রয়েছে, বাংলাটা করা হয়নি। 28 নম্বর কোশ্চেন, কে কিতাব এই নওরাস গ্রন্থটি রচনা করেন? নওরাস এখানে এটা গান সঙ্গীত সংক্রান্ত একটি গ্রন্থ, যেখানে 9টা রসের কথা বলা রয়েছে। দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ, আলী আদিল শাহ, কুলি কুতুব শাহ নাকি আকবর দ্বিতীয়? আদিল শাহী বংশের ইব্রাহিম আদিল শাহ সেকেন্ড এটা রচনা করেন, ঠিক আছে। এটা দক্ষিণী উর্দু ভাষাতে রচিত
ইনি বিজাপুরের সুলতান ছিলেন এবং আদিল শাহী বংশের একজন সুলতান ছিলেন। কোণার্কের মন্দিরটি নরসিংহ নির্মাণ করেছিলেন। তিনি কোন বংশের রাজা ছিলেন? কোণার্কের নরসিংহ মন্দির, কোণার্কের যে সূর্য মন্দির যেটা নরসিংহ নির্মাণ করেছিলেন। মারাঠা, চোল, গঙ্গা নাকি বিজয়নগর? সঠিক উত্তর গঙ্গা বংশ, পূর্ব গঙ্গা বংশ, যারা উড়িষ্যাতে শাসন করেছিল। এবং এই বংশেরই একজন রাজা যে জগন্নাথ মন্দির, উড়িষ্যার যে পুরীর জগন্নাথ মন্দির সেটা নির্মাণ করেছিলেন, তার নাম ছিল অনন্ত বর্মন। আর তিনি পূর্ব গঙ্গা বংশের একজন রুলার ছিলেন, নরসিংহ বর্মন বা নরসিংহদেব প্রথম। 30 নম্বর, কে মাদুরাই দখল করেছিলেন এবং মাদুরান্তক এবং মাদুরাই কোন্ডা উপাধি গ্রহণ করেছিলেন? আদিত্য প্রথম, পরান্তক প্রথম, পরান্তক সেকেন্ড নাকি বিজয়ালয়? সঠিক উত্তর হচ্ছে পরান্তক প্রথম, অপশন বি, পরান্তক প্রথম। চোল বংশের ইনি রুলার ছিলেন। ঠিক আছে, মাদুরান্তক শব্দের অর্থ হচ্ছে মাদুরায়ের ধ্বংসকারী, কারণ তিনি মাদুরাইকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছিলেন। 31 নম্বর, যজুর্বেদের উপবেদ কি? ধনুর্বেদ, গান্ধর্ববেদ, শিল্পবেদ নাকি আয়ুর্বেদ? 4টে বেদেরই 4টে উপবেদ রয়েছে এবং এই উপবেদগুলো পরবর্তী বৈদিক যুগে রচনা করা হয়। ধনুর্বেদ হচ্ছে যজুর্বেদের উপবেদ, এর সাথে সাথে অন্যান্যগুলো জানতে হবে। ঋগ্বেদের হচ্ছে আয়ুর্বেদ, যজুর্বেদের হচ্ছে ধনুর্বেদ, সামবেদের হচ্ছে গান্ধর্ববেদ এবং অথর্ববেদের হচ্ছে শিল্পবেদ। 32, কালিদাসের মালবিকাগ্নিমিত্রম এর নায়ক অগ্নিমিত্র নিচের কোন বংশের রাজা ছিলেন? সঠিক উত্তর কি হবে? কাণ্ব, শুঙ্গ, মৌর্য নাকি সাতবাহন? সঠিক উত্তর হচ্ছে শুঙ্গ বংশ, অপশন বি, শুঙ্গ বংশ। ওকে, এক্সপ্লেনেশন নেই, এটা একটু হচ্ছে এখানে মালবিকা এবং অগ্নিমিত্রের প্রেম কাহিনী রচিত রয়েছে, কালিদাস রচনা করেন, আর সংস্কৃত ভাষাতে রচিত। আর মৌর্য বংশের পরে এই শুঙ্গ বংশের শাসন হয়েছিল। 33 নম্বর কোশ্চেন, নিচের কোন রাজা সর্বশেষ মৌর্য রাজা বৃহদ্রথকে হত্যা করেছিলেন? তো মৌর্যদের পরেই যে বংশটা আছে সেটা হচ্ছে শুঙ্গ বংশ এবং তার প্রতিষ্ঠাতা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ, অপশন বি, পুষ্যমিত্র শুঙ্গ সঠিক উত্তর। আচ্ছা, ধনদেবের অযোধ্যা শিলালিপিতে বলা হয়েছে যে তিনি 2টো অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, আর এনার সময় ভারত স্তূপ নির্মাণ হয়েছিল। এ দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট। 34, গুপ্ত যুগের তাম্রলিপ্তি বন্দরটি ভারতের কোন অংশে ছিল? দক্ষিণ ভারত, উত্তর ভারত, পূর্ব ভারত নাকি পশ্চিম ভারত? এটা তাম্রলিপ্তি হচ্ছে বাংলার একটা বন্দর ছিল, তো পূর্ব ভারত সঠিক উত্তর হবে, অপশন সি। সেই সময়ের বিখ্যাত একটা বন্দর এটা। 35, দিল্লির মেহরুলির লৌহ স্তম্ভটি কার সময় তৈরি করা বলে মনে করা হয়? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত নাকি চন্দ্রগুপ্ত দ্বিতীয়? এটা চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্যের সময় তৈরি হয়। চন্দ্রগুপ্ত সেকেন্ড গুপ্ত বংশের। ওকে, মেহরুলি লৌহ বংশ। এখানে চন্দ্র নামে একজন রাজার কথা বলা রয়েছে, চন্দ্র নামটা সম্ভবত চন্দ্রগুপ্ত মৌর্যের সঙ্গে সম্পর্কিত। তো এই ছিল আজকের 35টা কোশ্চেন। তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো জানাও। আমি যেমন চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন করাচ্ছি, তেমনি ভাবে মাঝে মাঝে এরকম মিক্সড কোশ্চেনও অ্যাড করব। এরকম ক্লাস তোমাদের যদি এটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং যদি তোমাদের ভালো লাগে লাইক এবং শেয়ার করো। তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, দ্য জিকে একাডেমি। এছাড়া ফেসবুক বা টেলিগ্রাম গ্রুপ বা ইনস্টাগ্রামে আমায় ফলো করতে পারো এবং মেসেজ করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ এই ভিডিওটা দেখার জন্য।